একবার ইমাজিন করো তো, হুবহু তোমার মতো দেখতে কোনো এক জিন তোমার কানে কানে এসে কুমন্ত্রণা দিচ্ছে পাপ এবং খারাপ কাজের জন্য। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি দেবপ্রিয়া। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল রহস্য রোমাঞ্চতে। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। আমি আবারও চলে এসেছি আরও একটা ধামাকাদার এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা হতে চলেছে কারিন জিনের ওপর। এই ভয়ঙ্কর কারিন জিনের একটি সত্যি ভৌতিক ঘটনাই শেয়ার করব আজকের এপিসোডে। তবে তার আগে চলো সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক যে কি এই কারিন জিন। আমি জানতে পেরেছি যে ইসলামিক মতানুযায়ী কারিন জিন হলো এমন এক শয়তান ইবলিশের প্রেরিত জিন যে কোনো মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে তার সঙ্গেই জন্ম নেয় এবং দেখতে সে হুবহু সেই মানুষটার মতো হয়। এই জিন ডিরেক্টলি মানুষের ক্ষতি বা ডিরেক্টলি মানুষকে অ্যাটাক করতে না পারলেও এর কাজ হচ্ছে সব সময় মানুষের কানে কুমন্ত্রণা দেওয়া এবং মানুষের মনকে প্রভাবিত করে খারাপ পথে নিয়ে যাওয়া। এবং আমরা যত নিজেদের মনের ওপর কন্ট্রোল হারিয়ে খারাপ এবং পাপ কাজে লিপ্ত হব, ততই এই জিন হয়ে উঠবে শক্তিশালী। এমনকি মৃত্যুর পরও সেই মানুষটার রূপ নিয়ে নানান অপবিত্র এবং পাপ কাজ করে বেড়ায়, যাতে সেই পাপও গিয়ে জমা হয় মানুষটার হিসাবের খাতায়। তাহলে বুঝতেই পারছো আশা করি যে এরা অ্যাকচুয়ালি কতটা ভয়ঙ্কর প্রকৃতির হয়ে থাকে। তো এই তো ছিল কারিন জিনের সংক্ষিপ্ত বিবরণ। এবার আমরা শুনতে চলেছি এই কারিন জিনেরই একটি ভয়ঙ্কর সত্যি ভৌতিক ঘটনা। তো এবার তাহলে আসল ঘটনায় আসা যাক। তবে ঘটনা শুরু করার আগে আবারও বলে রাখি যে কোনো রকম কোনো কুসংস্কার অথবা অন্ধবিশ্বাসকে আমরা প্রশ্রয় দিই না। আমাদের চ্যানেলের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো তোমাদেরকে এন্টারটেইন করা। সেটা করতে পারলেই আমরা সার্থক। তবে আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনে তোমাদের কিন্তু মনে হতেই পারে শুনতে ঠিক গল্পের মতো হলেও শুধুই কি গল্প? এর ঘটনা রিয়ার। ঘটনাটা আজ থেকে প্রায় 5-6 বছর আগের, যখন রিয়া কাজের সূত্রে শিফট করে শিলিগুড়ি। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে একটা প্রাইভেট সেক্টরে হঠাৎ করেই জবটা পেয়ে যায় রিয়া। যাই হোক, তো অফিসের প্রথম দিন কাজ বুঝে নিতে বেশ দেরি হয়ে যায় রিয়ার। যে বাড়িটা সে ভাড়া নিয়েছিল, অফিস থেকে বাসে করে সেখানে যেতে প্রায় 8 ঘন্টা মতো সময় লাগে। তো দেরি হয়ে যাওয়ায় রিয়া বেশ ঘাবড়ে যায়। একে তো সেকেন্ড শিফটে কাজ, তারপর আবার এতটা লেট হয়ে গেল। শেষ বাসটা পাওয়া যাবে কিনা সন্দেহ। অফিস থেকে বেরিয়ে রিয়া হনহনিয়ে হেঁটে অফিসের সামনের বাস স্টপে গিয়ে সময়সূচি দেখে। শেষ বাস রাত 12টা নাগাদ। না, বাঁচা গেল। 12টা বাজতে এখনো 5 মিনিট বাকি। রিয়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে করতে মোবাইল ঘাঁটতে থাকে। হঠাৎ কার যেন একটা বিভৎস চিৎকারে চমকে ওঠে রিয়া। কে যেন একটা ভীষণ যন্ত্রণায় চিৎকার করছে খুব ধারে কাছে কোথাও থেকে। ভীষণ ভয় পেয়ে যায় রিয়া। ইতিমধ্যেই দেখা যায় যে রাস্তার ওপার থেকে অন্ধকার ভেদ করে এক ছায়ামূর্তি বেরিয়ে আসে। আলো আধারিতে সম্পূর্ণভাবে বোঝা না গেলেও এইটুকুনি বোঝা যায় যে ছায়ামূর্তিটা একজন পুরুষ মানুষের, এবং লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এসে রাস্তার ওপারে দাঁড়ায়। ভীষণ অদ্ভুত তো, উইয়ার্ড। রিয়া আবার তার মোবাইলে সময় দেখে। 12টা বাজতে তখনও 2 মিনিট বাকি। হঠাৎ আবারও সেই অদ্ভুত চিৎকারে চমকে উঠে রিয়া দেখে লোকটা কখন যেন রাস্তার এপারে চলে এসেছে এবং সেই বিকট চিৎকার করে খোঁড়াতে খোঁড়াতে ভীষণ কৃপি ভঙ্গিতে রিয়ার দিকে দ্রুত এগিয়ে আসছে। রিয়া এবার ভীষণ ভয় পেয়ে যায়। হেল্প, সামবডি প্লিজ হেল্প মি বলে চিৎকার করতে থাকে রিয়া। কিন্তু জনপ্রাণীহীন এই নিঝুম রাস্তায় কেউ নেই যে রিয়াকে সাহায্য করতে পারে। লোকটা রিয়ার প্রায় কাছাকাছি এসে পড়ে আর 3-4 পা এগোলেই ধরে ফেলবে রিয়াকে। রিয়া ভয়ে কাঠ হয়ে যায় এবং ভয় হাত দিয়ে চোখ মুখ ঢেকে ভয়ের চোটে চিৎকার করতে থাকে। এমন সময় চমকে ওঠে একটা গাড়ির ব্রেকের শব্দে। বিস্ময় চোখ খুলে রিয়া দেখে যে তার সামনে একটা উঁচু লম্বা যুবক এসে গাড়ি দাঁড় করিয়েছে এবং অবাক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? এরকম অদ্ভুত বিহেভ করছেন কেন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে?
গাড়ির ভেতর থেকেই জিজ্ঞাসা করে ছেলেটি। ওই ওই অদ্ভুত লোকটা? হ্যাঁ, কোন লোকটা? কেউ তো নেই এখানে। রিয়া চারিদিকে তাকিয়ে দেখে, সত্যি তো কোথাও কেউ নেই। যত দূর পর্যন্ত চোখ যায়, দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই। কোনো প্রাণী শূন্য, নিঝুম নির্জন রাস্তা। কেবল রিয়া আর এই অজ্ঞাত পরিচয় যুবকটি, যে বিপদের সময় ধূমকেতুর মতো এসে উদয় হয়েছে এই মিশকালো রাতের গভীর অন্ধকার ভেদ করে। কি হলো? আপনাকে দেখে তো ঠিক সুবিধার ঠেকছে না। আপনি কোথায় যাবেন বলুন তো? এই অচেনা অজানা জায়গায় একটা অচেনা লোককে ঠিকানা বলতে বাঁধে রিয়ার। তারপর আবার সে একটা একা মেয়ে মানুষ থাকে। আমি মানে ওই আমতা আমতা করতে থাকে রিয়া। হ্যাঁ, আপনি কোথায় যাবেন? আপনার শরীরটা বোধহয় বিশেষ ভালো নেই। আপনি চাইলে আপনাকে লিফট দিতে পারি আমি। না না, আমি বাসের জন্যই ওয়েট করছি আর কি। 12টার শেষ বাসটার তো এতক্ষণে চলে আসার কথা, কিন্তু এখনো কেন যে আসছে না বাসটা। ওহ, এই ব্যাপার। আপনি জানেন না বোধহয় যে আজকের রাত 12টার শেষ বাসটা ক্যান্সেল হয়ে গেছে। 11টা 20তেই শেষ বাস ছেড়ে চলে গিয়েছে। এবার ভীষণ চিন্তায় পড়ে গেল রিয়া। কি করবে, কি করে বাড়ি যাবে সে? ভাবতে ভাবতে ভয় খামতে লাগলো রিয়া। ভারী ঝামেলায় পড়া গেল। এবার গাড়ির ভিতর থেকে আবার যুবক বলে উঠল, আরে বলছি তো, আপনি কোথায় যাবেন বলুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। রিয়ার দোনমনো দেখে যুবক গাড়ির দরজা খুলে দিয়ে আবারও বলে ওঠে, আরে ভয় পাওয়ার দরকার নেই, বাড়িতে মা বোন আমারও আছে। উঠে পড়ুন গাড়িতে। আপনাকে সসম্মানে আপনার ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এবার আর মানা করতে পারে না রিয়া। ছেলেটার কথাবার্তায়, ব্যবহারে যেন একটা মায়া আছে। তার কথাবার্তা যেমন মায়াবী, তেমনই পোলাইট এবং ব্যবহারও হাম্বল। গাড়িতে উঠে পড়ে রিয়া। যুবক আবারও জানতে যায়, তো কোথায় জব করে দেব আপনাকে ম্যাডাম? ম্যাডাম কথাটা ছ্যাঁত করে রিয়ার বুকে পিঠে যায়। এরপর কোনো রকম নিজেকে সামলে রিয়া জানায় যে সে কোথায় যাবে। আরে দেখেছেন কি কোইন্সিডেন্স, আমিও তো ওই দিকেই যাচ্ছি, চলুন তাহলে যাওয়া যাক বলে গাড়িতে স্টার্ট দেয় যুবক। এরপর গাড়ি চালাতে চালাতে গুনগুন করে গান গাইতে থাকে। বাহ, খুব সুন্দর গান গাইতে পারে তো ছেলেটা, গলাটাও বেশ, মনে মনে ভাবে রিয়া। এবার যুবক বলে ওঠে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বেশ স্ট্রেসড কোনো বিষয় নিয়ে, সেই জন্যই হ্যালিউসিনেট করেছেন বোধহয়। সামনে দেখুন জলের বোতলটা রাখা আছে, শিগগিরই একটু জল খেয়ে নিন তো দেখি। এবার ছেলেটার চোখে কি যেন একটা মায়া রয়েছে, আর কথাবার্তাও ভীষণ মায়া জড়ানো। এমনভাবে বকা দেওয়ার ভঙ্গি যেন কত দিনের চেনা, কতই না আপন। মন্ত্রমুগ্ধ পুতুলের মতো রিয়া ঠক ঠক করে পুরো বোতলটা শেষ করে ফেলে। নিন, এসে গেছে আপনার গন্তব্য। এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো ছেলেটিকে দেখছিল রিয়া। গাড়ির ব্রেকে চমকে উঠে সে দেখে যে সত্যিই তো এসে গেছে তার ডেস্টিনেশন। ইস, এত তাড়াতাড়ি চলে এলো গন্তব্য, আর কিছুক্ষণ পর এলে হতো না? গাড়ির দরজা খুলতে খুলতে ছেলেটা বলে, কি ম্যাডাম, পৌঁছে দিতে পারলাম তো আপনাকে সেফলি? তো মাঝরাতে লিফট দিতে যাওয়া যে কোনো অচেনা হ্যান্ডসাম ছেলেই বিপজ্জনক হয় না, কি বলেন? না মানে কি? তার মানে আমি হ্যান্ডসাম নই? বলে হেসে ওঠে যুবক। এবার রিয়া বেশ একটু লজ্জা পেয়ে যায়। আরে সরি, আপনাকে সংকোচে ফেলে দিলাম। দেখলেন তো, এই হচ্ছে আমার ভারী বাজে স্বভাব, যখন তখন যেখানে সেখানে যা তাই আর কি মেরে ফেলি। মা ঠিকই বলে, আমি আর শুধরাবো না। এমা, না না, তা কেন হবে? আমি কি তাই বলেছি নাকি? আপনাকে তো খুব মিষ্টি দেখতে, বলেই ফেলে রিয়া। এবার যুবক বেশ লজ্জা পেয়ে যায় এবং ভারী খুশিও হয়ে যায়। হাসি মুখে ব্লাশ করতে করতে বলে, আপনার মতো এরকম সুন্দরী মেয়ের প্রশংসা পেয়েই আমার আজকের রাতটা আরও সুন্দর হয়ে উঠল। ঠিক আছে, তাহলে আপনি সাবধানে বাড়ি যান। এবার আপনি অনুমতি দিলে আমিও আসি।
এত তাড়াতাড়ি ছাড়তে ইচ্ছা না করলেও বাধ্য হয়েই রিয়াকে বিদায় জানাতে হয় অজ্ঞাত পরিচয় এই মায়াবী যুবককে। আপনিও সাবধানে যাবেন। গুড নাইট। আমিও চললাম তবে। গুড নাইট ম্যাডাম। গাড়ি নিয়ে অন্ধকারে মিলিয়ে যায় সে। রিয়া রুমে এসে ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ে, কিন্তু ঘুম যেন তার আর আসে না। তার মনের মধ্যে কেবল চলতে থাকে ছেলেটার কথা। কি কেয়ারিং ছেলে, কি খোলা মনের, ভীষণ চার্মিং, পোলাইট, কিন্তু ভীষণ স্মার্ট। কথা বলার ভঙ্গি যেন কত জন্মের আপন। এইটুকুনি সময়ের মধ্যে কি মায়ায় যে জড়িয়ে ফেলেছে সে রিয়াকে, সে নিজেও হয়তো জানে না। এরপর প্রায় 2 সপ্তাহ কেটে যায়। নতুন অফিসে রেহানা খুব ভালো এবং ক্লোজ ফ্রেন্ড হয়ে যায় রিয়ার। কাজের ফাঁকে ছুটির দিনগুলোতে রেহানার সাথে এদিক ওদিক ঘোরা, শপিং, খাওয়া দাওয়া চলতে থাকে। তবে কোথায় যেন একটা শূন্যতা থেকেই যায়। বুকের ভেতরটা প্রায়শই একান্তে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। যাই করুক কিছুতেই যেন ভুলতে পারছে না সেই নিশীথের অকান্তুককে। কোনো কাজেই যেন মন বসতে চায় না রিয়ার। এরপর একদিন ব্যাপারটা ভুলতে রিয়া একটা ডেটিং অ্যাপ ইনস্টল করে তার ফোনে। কিন্তু সেই একই ব্যাপার, কোনো কিছুতেই মন লাগে না রিয়ার। এরপর একদিন সে ডিসাইড করে যে ধুর, এবার সেই অ্যাপটাও আনইনস্টল করে দেবে। তো সেদিন রেহানা আসেনি অফিসে। টিফিনে রিয়া ক্যান্টিনে গিয়ে বসে একটা চা অর্ডার করে। চা এলে চায়ের কাপে চুমুক দিতে দিতে অ্যাপটা আনইনস্টল করার আগে লাস্ট বারের মতো একবার অ্যাপটা খোলে রিয়া। কানে হেডফোনে গান শুনতে শুনতে সোয়াইপ করতে থাকে। হঠাৎ রিয়ার চোখে একটা প্রোফাইল পড়ে। প্রোফাইলের নিচে নামটা লেখা সিরাজ, এবং গেস হোয়াট, এ আর কেউ নয়, সেদিন রাতের সেই ছেলেটা। আর এক মুহূর্ত না ভেবে সঙ্গে সঙ্গে রাইট সোয়াইপ করে রিয়া। ইটস আ ম্যাচ লেখা ফুটে ওঠে মোবাইলের স্ক্রিনে। এর মানে সেও আগে থেকেই তাকে রাইট সোয়াইপ করেছে। যাই হোক, তারপর তাদের চ্যাটিং শুরু হয়, দেন নাম্বারস এক্সচেঞ্জ হয়। এরপর আস্তে আস্তে তারা আরও ক্লোজ হতে থাকে। সারা দিন রাত প্রায় চ্যাটিং এবং কলে কথাবার্তা চলতে থাকে। এরপর একদিন তারা ফাইনালি ডিসাইড করে যে ডেটে মিট করবে। সন্ধেবেলা সুন্দর করে রেডি হয়ে তার ফেভারিট পারফিউমটা স্প্রে করে রিয়া বেরিয়ে পড়ে। সিরাজ তাকে পিক করে নেয় ঠিক সেখান থেকে যেখানে প্রথমবার নামিয়ে দিয়ে গিয়েছিল। প্রথম দিনেই ওদের দুজনের বুঝতে আর বাকি থাকে না যে ওরা উভয়ের প্রেমে পড়ে গেছে। খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। রিয়ার শরীরটা কেমন যেন একটা খারাপ করতে থাকে। মাথা ঝিমঝিম করে, শরীরটা কেমন যেন অস্থির করতে থাকে। তার এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে, কি হলো তোমার? ঠিক আছো তো? তুমি কি কোনোভাবে আনইজি ফিল করছো? না, মানে একটু নসিয়াস ফিল হচ্ছে। এ বাবা, কেন জান? কি হলো আবার তোমার? চলো এক্ষুনি ডক্টরের কাছে যাই আমরা। না না, আমি ঠিক আছি। খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে, মেবি বাড়ি গিয়ে একটু শুলেই ঠিক হয়ে যাবে আই গেস। ঠিক আছে, চলো ড্রপ করে দিত। বাড়িতে আস্তে আস্তে একটু বেটার ফিল করছিল রিয়া, কিন্তু বাড়িতে ঢুকতেই আবার শরীরটা ভীষণ খারাপ করতে থাকে। সেটা সিরাজকে জানাতেই সিরাজ বলে, বাবু, আমি তোমাকে এই অবস্থায় এত রাতে এরকম একা ফেলে যেতে পারবো না। আই এম সরি। দরকার হলে আমি বাইরে এই সোফাটাতে শুয়ে পড়ছি, তুমি যাও রুমে গিয়ে রেস্ট নাও। আর হ্যাঁ, দরকার হলেই আমাকে ডেকো কিন্তু, কেমন? গুড নাইট বেবি। গুড নাইট বলে রিয়া রুমে চলে যায় শুতে। হঠাৎ মাঝরাতে চোখ খুলে রিয়া দেখতে পায় সিরাজ তার বিছানার পাশে বসে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। একটু কনসিয়াস হয়ে পড়ে এবং জিজ্ঞেস করে, তুমি এখানে? কি করব বলো, তোমাকে এরকমভাবে দেখার লোভ সামলাতে পারলাম না। তুমি এরকম বাচ্চাদের মতো শুয়ে আছো, কি কিউট লাগছে দেখতে তোমার আদুরে মুখটাকে। আর কি কখনোই সুযোগ পাবো বলো? তাই আর মিস করতে পারলাম না। হাহা করে হেসে ওঠে রিয়া। বেশ কথা বলো তো তুমি। এরপর দুজনে নানান কথা বলতে বলতে ইন্টিমেট হয়ে পড়ে। পরের দিন সকালে উঠে রিয়া দেখে যে সিরাজ অলরেডি কখন যেন চলে গেছে।
এবং মোবাইলটা হাতে নিয়ে দেখতে পায় সিরাজ মেসেজ করে গেছে যে একটা দরকারি কাজ এসে পড়ায় তাকে যেতে হয়েছে, সে যেন তার নিজের শরীরের খেয়াল রাখে। এরপর এভাবেই চলতে থাকে তাদের রিলেশনশিপের দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে যায়। রেহানাও ব্যাপারটা জানতে পারে এবং বলে, ও হো, দেখি তো কে সেই মহান মানুষটি যাকে মন দিয়ে ফেলেছে আমার এই মিষ্টি বান্ধবীটা। আমরাও তো দেখি হুজ দ্যাট লাকি ওয়ান। তা বল, কবে দেখা করাচ্ছিস জিজুর সাথে? কিন্তু একটা অদ্ভুত বিষয়, সিরাজ আজ এতদিন পরেও কেন যেন রিয়ার কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা করতে চায় না, এমনকি তার ছবিও সে দেখাতে পারে না কাউকে। যখনই ছবি তুলতে গেছে, সিরাজ ছবি তুলতে চায়নি এই বলে যে সে ভীষণ ক্যামেরা শাই। তারপরেও কয়েকবার জোর করে সেলফি নিতে গেলেই অদ্ভুতভাবে ফোনের স্টোরেজ ফুল দেখায় বা কখনো ফাইল সাপোর্ট করে না। ডেটিং অ্যাপটাতেও অ্যাকাউন্ট ডিলিট করেছে তারা দুজনেই একে অপরকে পাওয়ার পর। আরও একটা অদ্ভুত ব্যাপার, আজ পর্যন্ত সিরাজ কোনো দিনও দিনের বেলায় দেখা করে না, সন্ধেবেলা বা রাতের বেলায় দেখা করে সব সময়। দিনের বেলা নাকি কাজে ভীষণ ব্যস্ত থাকে। সে কি কাজ করে জানতে চাওয়ায় সে শুধু এইটুকুনি জানায় যে তার বাড়ির বিশাল অবস্থা, বিশাল বিজনেস তাদের, তাই সে ফ্যামিলি বিজনেসে জয়েন করে এখন ব্যবসা দেখাশোনা করে। আজ পর্যন্ত সিরাজের বাড়ি নিয়ে যায়নি সে রিয়াকে। খুব করে জিজ্ঞেস করতে সে কোথায় থাকে একবার বলেছিল। দিন যত যায় রিয়ার শরীর তত খারাপ হতে থাকে, দিন দিন রোগা হয়ে যেতে থাকে রিয়া। স্বাভাবিকভাবে ওয়েট লস হতে থাকে তার এবং সারা শরীর ফ্যাকাশে হয়ে যেতে থাকে, চোখের তলায় কালি পড়ে যায়। ডক্টরও কোনো রোগ ধরতে পারেন না। অ্যানিমিয়া টেস্টে রক্তাল্পতা ধরা পড়ে, কিন্তু হঠাৎই রক্তশূন্যতার কোনো কারণ ডাক্তারও বলতে পারেন না। সে দিন দিন আরও শুকিয়ে যেতে থাকে, চোখগুলো যেন গর্তে ঢুকে যায়। এত ডাক্তার ভর্তি করেও কোনো ফল হয় না। এরপর একদিন অফিসে মাথা ঘুরে পড়ে যায় রিয়া। তারপর হসপিটালে অ্যাডমিট করা হয় তাকে। কিছুদিন পর ছাড়া পেয়ে বাড়িতে যায় এবং কিছুদিনের ছুটি নেয় সে। এদিকে নিয়মিত সন্ধেবেলা করে সিরাজ আসে তাকে দেখতে এবং সারা রাত তার সাথে কাটিয়ে সকালে ফিরে যায়। এরপর একদিন সকালে ছুটি নিয়ে রেহানা রিয়াকে দেখতে আসে এবং বলে, না রে, তোর অবস্থা কিন্তু আমার ভালো ঠেকছে না, তুই চল তো আমার সাথে। এই বলে রিয়াকে নিয়ে এসে যায় ওদের বাড়ির পাশের একটা জাগ্রত দরগায়। সেখানের পীর বাবা তাকে দেখেই বলে দেয় যে সে এক ভয়ানক রক্তচোষা পিশাচের প্রেমে পড়েছে এবং তার সাথেই সম্পর্কের জালে জড়িয়ে পড়েছে। সে নিয়মিত তার শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে। তারপর তিনি গুণে বলেন যে রিয়ার হাতে আর বেশি দিন সময় নেই, আর 4 দিন পরেই অমাবস্যা। সেই দিনই তার শরীরের সব রক্ত শুষে নিয়ে তার আত্মাকে সঙ্গে করে নিয়ে যাবে শয়তানটা। কথাগুলো শুনে রিয়ার পায়ের নিচের মাটি সরে যায়। সে কিছুতেই পীর বাবার কথা বিশ্বাস করতে পারে না। তিনি আরও বলেন যে ছেলেটার নাম সিরাজ এবং এর আগেও বেশ কয়েকবার তিনি এরকম কয়েকজনকে বাঁচিয়েছেন সিরাজের হাত থেকে, তবে দুর্ভাগ্যবশত কয়েকজনকে বাঁচাতে পারেননি। এবার সিরাজ পিশাচটার পাকাপাকি ব্যবস্থা করতে হবে। কিন্তু এত কিছুর পরেও কিছুতেই রিয়া এসব কোনো কথাই বিশ্বাস করতে পারে না। রেহানাও তাকে কিছুতেই বোঝাতে পারে না। শেষে রেহানা বাধ্য হয়ে বলে, তুই বলেছিলিস না সিরাজ তোকে একবার বলেছিল ও কোথায় থাকে, চল একবার ঘুরেই আসি ওর বাড়ির থেকে। যে বাড়িটা প্রাসাদ সমান, সেখানে গিয়ে তার কথা জিজ্ঞেস করতেই তার বয়স্ক মা বাবা ভেজা চোখে বলে ওঠে যে আজ থেকে 6 বছর আগেই নৃশংসভাবে খুন হয় সিরাজ। তাদের ড্রয়িং রুমে একটা বড় ছবি টাঙানো সিরাজের। সব নিজের চোখে দেখে শুনে হাউ হাউ করে কেঁদে ফেলে রিয়া। এরপর আবার তারা ফিরে যায় পীর বাবার কাছে তাকে বাঁচানোর উপায় জানতে। পীর বাবা বললেন, 4 দিন পর অমাবস্যার রাতে শয়তানটা নিজের মূর্তিতে আসবে এবং ওই সময় ওর মোকাবিলা করে ওকে কাবু করতে হবে। তিনি আরও বললেন, আমি আমার কয়েকটি শিষ্য এবং রেহানা দরজার বাইরে দাঁড়িয়ে থাকব। যখনই শয়তানটা নিজের স্বরূপ ধারণ করে তোমায় আক্রমণ করবে, তখন কোনো রকম ভাবে এসে তুমি দরজাটা খুলে দিও, তারপর আমি দেখে নেব
এরপর এলো সেই রাত, ঘোর অমাবস্যা, চারিদিকে তমসী অন্ধকার। যথারীতি সিরাজ এলো। আজ যেন তার চোখ প্রতিহিংসায় জ্বলছে। সেই মায়ামাখা চোখ আর মায়াবী চাহনি আর নেই। এরপর ঘনিষ্ঠ হবার ভান করে নিজ মূর্তিতে এসে রিয়ার গলায় দাঁত বসাতে যাবে। রিয়া সঙ্গে সঙ্গে অছিলা করে গিয়ে দরজাটা খুলে দিতেই পীর বাবা তার শিষ্য এবং রেহানাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়লেন। এই ব্যাপার দেখে সিরাজ তীব্র চিৎকার করে ভীষণ লাগে ঝাঁপিয়ে পড়ল রিয়ার উপর। তার চোখ দুটো লাল রক্তের মতো রঙের হয়ে গেছে। রিয়ার টুঁটিটা চেপে ধরে নলিটার দাঁত দিয়ে টেনে ছিঁড়তে যাবে, ঠিক এমন সময় পীর বাবা পিছন থেকে মন্ত্রপ্রুত পবিত্র পানি দিয়ে ছিটিয়ে দিলেন শয়তানটার গায়ে। তীব্র যন্ত্রণায় ছটফট করে রিয়াকে ছেড়ে দিল। বিকট চিৎকার করে উঠল শয়তানটা। রিয়া তখন মূর্ছিত প্রায়। রেহানা গিয়ে রিয়াকে ধরল। এদিকে পবিত্র পানির ছিটা খেয়ে শয়তানটা যেই রিয়াকে ছেড়ে কয়েক পা পিছিয়ে যেতে বাধ্য হয়েছে, সুযোগে পীর বাবা রেহানার কোলে পড়ে থাকা রিয়ার চারপাশে মন্ত্রপুত সুরকি জাতীয় কিছু একটা দিয়ে গোল করে দণ্ডি টেনে দিলেন এবং নিজেদের চারিদিকেও একটা মন্ত্রপুত গণ্ডি টেনে নিলেন। তারপর সে এবং তার শিষ্যরা মন্ত্র জপ করতে থাকলো। শয়তানটাও সমান তালে শয়তানের মন্ত্র জপ চালিয়ে যেতে থাকলো। তিনজন শিষ্যের মধ্যে একজনের নাক দিয়ে রক্ত পড়তে লাগলো, অন্যজন মাটিতে লুটিয়ে পড়ে গেল। এভাবে প্রায় সারা রাত ধরে যুদ্ধ চলার পর কোনো ক্রমে পীর বাবা উঠে দাঁড়িয়ে আবার মন্ত্রপুত জল ছুঁড়ে দিলেন সিরাজের গায়ে। শয়তানটা মাটিতে লুটিয়ে পড়ে গেল এবং কালো ধোঁয়া বেরোতে লাগলো তার গা থেকে এবং ক্রমশ তার দেহ হাওয়ায় মিলিয়ে যেতে থাকলো। সেই কালো ধোঁয়াটিকে মন্ত্র বলে একটি কাচের বোতলে টেনে বোতলটার মুখ বন্ধ করে নিলেন এবং বললেন, এটাকে মাটির নিচে পুঁতে দিতে হবে। যতক্ষণ বোতলটা মাটির নিচে আছে অথবা বোতলের মুখ কেউ খুলছে না, শয়তানটা বন্দী হয়ে থাকবে এর মধ্যে। এরপর তিনি রিয়াকে একটা মাদুলি দিলেন এবং জল পোড়া খেতে দিলেন এবং বললেন, এই মাদুলিটা যাতে সে না খোলে। ওর রিয়াকে হাসপাতালে ভর্তি করা হলো। তার মা বাবাকে খবর দেওয়া হলো। খবর পেয়ে তার মা বাবা ছুটে এলেন এবং দীর্ঘ 3 মাসের সুচিকিৎসার ফলে রিয়া আস্তে আস্তে সেরে উঠল। এরপর তার মা বাবা তার চাকরি ছাড়িয়ে তাকে বাড়ি নিয়ে যাবেন বলে স্থির করলেন, কারণ সব কিছু শোনার পর, এত কিছু ঘটার পর তারা তাদের একমাত্র মেয়েকে আর এখানে রাখতে রাজি নন। মেয়ের জীবন আগে, তারপর চাকরি বাকরি। রিয়া অফিসে রেজিগনেশন লেটার দিল। তারা ফিরবেন তার আগের দিন তাদের সপরিবারে দুপুরে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করা হলো রেহানাদের বাড়ি থেকে। তো ফেরার আগের দিন তারা রেহানাদের বাড়িতে যান এবং রেহানার সাথে রিয়া শেষবারের মতো একবার পীর বাবার সাথে দেখা করতে এবং তার আশীর্বাদ নিতে যায়। সেখানে গিয়ে সে যা জানতে পারে তা রিয়াকে আবারও একবার নির্বাক করে দেয়। পীর বাবা বললেন যে এটা নাকি সিরাজ নয় বা তার আত্মা নয়, বরং সিরাজের কারিন জিন ছিল, যা সিরাজ খুন হওয়ার পর সিরাজের নাম ভাঙিয়ে প্রতিহিংসা পরায়ণ হয়ে বদলা নিয়ে যাচ্ছিল। সিরাজ এত বড় বাড়ির ছেলে হওয়া সত্ত্বেও নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চেয়েছিল, তাই সে রিয়াদের অফিসে জবে জয়েন করে একজন সাধারণ এমপ্লয়ি হিসাবে। সিরাজ ছেলেটি ছিল খুবই সহজ সরল, মিষ্টি স্বভাব। তারা সোজা একজন ছেলে। তার অনেক গুণ, অনেক প্রতিভাও ছিল। যেমন সে খুব ভালো গান গাইত এবং লিখত, সে কবিতাও লিখত। কিন্তু ওই যে আজকের যুগে অতি ভালো মানুষের যা পরিণতি হয়, তার পরিণতিও হলো তেমনই ভয়ঙ্কর। কাউকে ভালোবেসে তরতাজা তরুণ প্রাণটা হারাতে হলো তারই হাতে খুন হয়ে। তো রেহানা বলল, হ্যাঁ ঠিক তো, শুনেছিলাম লোকের মুখে যে আমাদের অফিসে সিরাজ বলে একজন এমপ্লয় ছিল। অফিস ছুটির পর প্রেমিকা এবং প্রেমিকার অবৈধ প্রেমিকের হাতে খুন হয় সে। হ্যাঁ ঠিক বলেছ মা, বলে আবারও বলে চললেন পীর বাবা। সিরাজ খুব ভালো মনের একটা ছেলে ছিল। একদিন এই অফিসে একটি নতুন মেয়ে এসে জয়েন করে। সে এখানকার ছিল না। সিরাজের সম্পত্তি দেখে ওকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে ওর থেকে একের পর এক জিনিস আদায় করতে থাকে মেয়েটি। মেয়েটির চরিত্র মোটেই ভালো ছিল না। একের অধিক অবৈধ সম্পর্ক ছিল তার।
একদিন সিরাজ ব্যাপারটা ধরে ফেলায়, সেই মেয়েটি তার এক প্রেমিকের সাথে ষড়যন্ত্র করে সিরাজকে হত্যা করার। সিরাজ যেদিন খুন হয় সেদিন সিরাজের নাইট শিফট ছিল। মেয়েটি আগের থেকেই তা জানত, তাই সে তার প্রেমিকের সাথে অফিসের পার্কিং লটে লুকিয়ে থাকে। ছুটির পর সিরাজ যখন গাড়িতে এসে উঠতে যাবে, ঠিক তখনই ওর উপর ঝাঁপিয়ে পড়ে ওরা দুজন। সিরাজ কোনো রকমভাবে ওদেরকে একটা ধাক্কা দিয়ে দৌড়ে পালাতে যাবে, এমন সময় মেয়েটি ল্যাং মেরে ফেলে দেয় সিরাজকে। এরপর ভোজালি দিয়ে আঘাত করে সিরাজের পায়ে। চিৎকার করে ওঠে সিরাজ। প্রাণের ভয় বেচারা ওই আহত পায়ে খোঁড়াতে খোঁড়াতে কোনো রকম বেরিয়ে আসে অফিসের সামনের রাস্তায়। অসহ্য যন্ত্রণায় এবং প্রাণ বাঁচাতে সে চিৎকার করতে থাকে, কিন্তু নির্জন রাস্তায় তার সাহায্য করার মতো কেউ থাকে না। এরপর দুই খুনি মিলে ঝাঁপিয়ে পড়ে ওর ওপর। প্রথমে ভোজালি দিয়ে ওর পেটের এফোর ওফোর করে দেয় মেয়েটি। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে সিরাজ, চিৎকার করতে থাকে। এরপরেও তার দেহে প্রাণ থাকায় মেয়েটির প্রেমিক ওর গলার নলিটা কেটে শেষ করে দেয় ওকে। এরপর দুজনে মিলে পাশের জঙ্গলে ওর লাশ যে কোথায় গুম করে সেটা কেউ জানতে পারে না। ওর লাশ আজ পর্যন্ত পাওয়া যায়নি, তবে ওর রক্তমাখা জামা কাপড় উদ্ধার হয় পাশের জঙ্গল থেকে। কিছু করে ওঠার আগেই মেয়েটি তার প্রেমিকের সাথে ফেরার হয়ে যায়। তাদের আর কোনো খবর পাওয়া যায়নি। এই কোনো নতুন মেয়ে বাইরের থেকে এসে অফিসে এমপ্লয় হিসেবে জয়েন করলেই সিরাজের কার ইঞ্জিন তাদেরকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের রক্ত খেয়ে শেষ করে দিয়ে আরও শক্তিশালী হতে চায়। এর আগেও অনেক মেয়ে ওই শয়তানের ভালোবাসার মুখোশের পিছনের প্রতিশোধ স্পৃহার শিকার হয়েছে। তার মধ্যে বেশ কিছু মেয়ে আমার কাছে আসে সাহায্য চাইতে। কিছুকে বাঁচানো গেলেও কয়েকজনকে বাঁচাতে পারিনি আমি। ওদের হাতে একদম সময় না থাকায় আমার আর কিছু করার থাকে না। তোমার বান্ধবী তোমায় এখানে ঠিক সময়ে নিয়ে আসায় এবং আল্লাহর রহমতে আমরা বাঁচাতে পারি তোমায়। ওই পিশাচটার সাথে আমার প্রথম মুখোমুখি মোকাবিলা নয়, তবে এবার যেন এটাই শেষবারের মতো হয় এই বলে ঠিক করি আমি, এবং মনে মনে দৃঢ় সংকল্প হই এই ভেবে যে এবার ওর খেলা শেষ করতে হবে, কে আমি বন্দি করে নিই। সব শুনে রিয়া এবং রেহানা পীর বাবাকে প্রণাম এবং সেলাম দিয়ে বিদায় জানায়। তো এই তো ছিল আজকের ধামাকাদার এপিসোড। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের সাথেও ঘটে থাকে এরকমই কোনো অলৌকিক বা সুপার ন্যাচারাল ঘটনা, অথবা যদি তোমাদেরও জানা থাকে এরকমই কোনো ঘটনা বা অভিজ্ঞতার কথা, তবে তা আমাদেরকে লিখে পাঠাতে পারো আমাদের ইমেল আইডি romanchorahasyo@gmail.com-এ। আমি নিজের গলায় সেন্ডারের নাম সহ তা পড়ে শোনাবো আমাদের রহস্য রোমাঞ্চ পরিবারের সকলকে। তবে সেন্ডারের যদি আপত্তি থাকে তাহলে নাম প্রকাশ না করেই ঘটনা পড়ে শোনানো হবে। আর যদি কেউ কল রেকর্ডিংয়ে ঘটনা শেয়ার করতে চাও, সেক্ষেত্রেও আমাদেরকে মেলে সেই বিষয়টা লিখে পাঠাও, তারপর আমরাই কন্ট্যাক্ট করে নেব তোমাদের সাথে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক করতে ভুলো না, এবং এরকমই আরও রোমহর্ষক এপিসোড শুনতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও আমাদের চ্যানেলে ভিডিও আসা মাত্রই তার নোটিফিকেশন পেতে। এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলো না নিজেদের বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনদের মাঝে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই একটা দুর্ধর্ষ এপিসোডে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। শুভরাত্রি।